চাচি চাচি আমাকে ছেড়ে দিন, আমার অনেক ব্যথা লাগছে, আমাকে আর মারবেন না প্লিজ। না, আজকে আমি তোকে মেরেই ফেলবো, তোর কত বড় সাহস। আরে বৌমা থাম, ও তো মরে যাবে, তুই ওকে এইভাবে মারছিস কেন? কি করেছে আমার নাতনিটা? আরে আপনার এই নাতনি আমাকে জিজ্ঞেস না করে আমার দামি আইসক্রিম খেয়ে ফেলেছে। আরে বউ, এইটুকু বিষয়ের জন্য এই বাচ্চাটাকে এইভাবে মারতে হয়? আপনি আপনার মুখ বন্ধই রাখেন। আপনি তো জানেন এই ঘরের সব খরচ আমার জামাই চালায়। ওর বাপ তো ওদেরকে আমাদের ঘাড়ের উপর রেখে পরপারে চলে গিয়েছে। ওদের খাওয়াবো, পড়াবো, আর নিজের একটা শখের জিনিস রেখেও শান্তি পাবো না, ওটাও এই রাক্ষসের বাচ্চা খেয়ে ফেলবে। এগুলো কি আমি সহ্য করব নাকি? এগুলো আমি কখনোই সহ্য করব না। এই কথা বলে ইকরা সেখান থেকে চলে যায়। জুই আমার পাখি, তুই ঠিক আছিস? তোর বেশি ব্যথা লাগেনি তো? মা, আজকে যদি আপনার ছেলে বেঁচে থাকতো তাহলে আমাদের আর এই সব সহ্য করতে হতো না। সে মরে যাওয়াতে আমরা আপনাদের বোঝা হয়ে গিয়েছি, এটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি। কিন্তু আমার আর আমার মেয়ের যাওয়ার মতো কোনো জায়গাও তো নেই, তাই সব বুঝেও না বোঝার ভান ধরে চোখ মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে যাচ্ছি। আসলে জান্নাতের স্বামী কয়েক বছর আগে একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল। এরপর থেকে ইকরার স্বামী তাদের দুই মা মেয়ের দায়িত্ব নিয়ে নেয়। তাই ইকরা জান্নাত আর তার শাশুড়িকে বিভিন্নভাবে অত্যাচার করে, কটু কথা শোনায়। তো এইভাবেই কষ্ট করে তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন জান্নাত তাদের বাঁধাকপির ক্ষেত থেকে কিছু বাঁধাকপি বিক্রি করে। এতে সে কিছু টাকা আয় করে। সে এই টাকাগুলো দিয়ে জুইকে সুন্দর একটা লেহেঙ্গা কিনে দেবে ভাবে। এমন সময় সেখানে ইকরা চলে আসে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। আরে তুই এই টাকাগুলো কোথা থেকে পেলি? কোথায় পেয়েছিস এই টাকা? তুই আবার আমার আলমারি থেকে টাকা চুরি করিসনি তো? ইকরা, তুমি এইসব কি বলছো? আমি আর মা সবজি বিক্রি করে এই টাকা পেয়েছি। আমার মেয়ে কিছুদিন আগে আমার কাছে একটা লেহেঙ্গার জন্য বায়না করেছিল, তাই আমি বাঁধাকপি বিক্রি করে এই টাকাগুলো উপার্জন করেছি যেন আমার মেয়েকে একটা লেহেঙ্গা কিনে দিতে পারি। তাই দয়া করে আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। আচ্ছা, তাহলে দিন রাত যে আমার জামাইয়ের টাকা ধ্বংস করিস, ওইগুলোর হিসাব কে দেবে? এই টাকাগুলো আমি ফেরত দেব না। অনেক হয়েছে ইকরা বৌমা, এইবার তুই একটু থাম। এই টাকায় তোর কোনো অধিকার নেই, দয়া করে টাকাটা ওকে ফেরত দিয়ে দে। কি কি বললি বুড়ি? তোর এত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? দাঁড়া, এক্ষুনি তোকে তোর আসল জায়গায় পাঠাতে হবে। এই কথা বলে ইকরা জান্নাত, জুই আর তার শাশুড়িকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এখন যা এখান থেকে, এখন থেকে তোরা রাস্তাতেই থাকবি, রাস্তাতে থাকলেই তোরা তোদের অকাত বুঝতে পারবি। ইকরা, তুমি এইসব কি করছো? আমার আর জুইয়ের কথা বাদই দাও, অন্তত মায়ের কথা একবার চিন্তা করো। উনি এই বয়সে রাস্তায় কিভাবে থাকবে? কিন্তু ইকরা তাদের কোনো কথাই শোনে না। সে রাগে কটমট করতে করতে বাড়ির ভেতরে চলে যায়। এরপর দুই শাশুড়ি বউ জান্নাতকে নিয়ে অন্ধকার রাতে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। এরপর তারা অবশেষে ক্লান্ত হয়ে সবজির বাগানে চলে যায়। মা, আমাদের নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও আজকে আমাদের রাস্তায় থাকতে হচ্ছে, কারণ আমাদের কাছে এই ক্ষেতটা ছাড়া আর কিছুই নেই। তুই আমাকে মাফ করে দে বৌমা, তোরা সবাই আমাকে মানা করা সত্ত্বেও আমি ইকরাকে আমার ঘরের বউ করে এনেছিলাম। আমি জানতাম না
যে এই ইকরাই আমাদের একদিন আমাদের বাড়ি থেকে বের করে দেবে। এখন তো কেবল উপরওয়ালাই আমাদের একমাত্র সাহারা। এই কথা বলে দুই শাশুড়ি বউ কান্না করতে থাকে। এমন সময় তারা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পায়। আরে আরে কি হয়েছে তোমাদের? তোমাদের মনে এত কষ্ট কেন? তোমরা কেন এত কান্না করছো? আরে আরে এই আওয়াজ কোথা থেকে আসছে? এখানে তো আমরা কাউকেই দেখতে পাচ্ছি না। কে আছো এখানে? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো। এই কথা বলতেই তাদের বাঁধাকপির ক্ষেতের ভেতরের কুয়া থেকে তিনটা সুন্দর পরী বাইরে বেরিয়ে আসে। আরে তোমরা কে? আর তোমরা এই কুয়ার ভেতরে কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। আমরা তো তোমাদের সাহায্য করতে এসেছি। তা ঠিক আছে, কিন্তু তোমরা কে? আমরা পরীলোকের তিনটি রঙিন পরী। আমরা বেশ কয়েক বছর ধরেই তোমার এই কুয়ার মধ্যে আছি। আমরা তোমাদের ক্ষেতের এই বাঁধাকপি খেয়েই নিজেদের জীবন কাটাচ্ছি। ও, তার মানে আমাদের ক্ষেত থেকে যেই বাঁধাকপিগুলো গায়েব হয়ে যাচ্ছিল সেগুলো তোমরাই খাচ্ছিলে? হ্যাঁ, কারণ তোমাদের ক্ষেতের বাঁধাকপি খেতে আমাদের অনেক ভালো লাগে। কিন্তু আজ তোমাদের এত চিন্তিত লাগছে কেন? আর এত রাতে তোমরা এখানে কি করছো? এরপর জান্নাত সেই পরীদের সব ঘটনা খুলে বলে। তোমরা কোনো চিন্তা করো না, আমরা তোমাদের সাথে কখনোই কোনো কিছু খারাপ হতে দেব না। এই কথা বলে পরীরা যখন তাদের জাদুর লাঠি ঘোরায় তখনই একটা আলো প্রকট হয়, আর ওই আলো থেকে সুন্দর একটা বাঁধাকপির ঘর আর বাঁধাকপির লেহেঙ্গা প্রকট হয়। সেই ঘর আর লেহেঙ্গা দেখে তারা তিনজন অনেক খুশি হয়। আরে আরে এটা কি? এটা তো বাঁধাকপির ঘর, কিন্তু আমরা এই ঘরের ভেতরে কিভাবে থাকবো? আরে তোমরা কোনো চিন্তা করো না, এটা কোনো সাধারণ সবজির ঘর না, এটা একটা জাদুর সবজির ঘর, আর এটা একটা বাঁধাকপির লেহেঙ্গা। এই ঘরের মধ্যে তোমাদের প্রয়োজনীয় যাবতীয় সকল জিনিস আছে। এই ঘরে থাকলে তোমাদের কখনোই কোনো কিছুর অভাব হবে না। জাদুর বাঁধাকপির লেহেঙ্গার কাছে তোমরা যখন যা চাইবে ও তখন তোমাদের তাই দেবে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ পরী। এই কথা বলে তারা তিনজন সবজির ঘরের ভেতরে যায় আর সেখানে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। কিছু সময় আগের কথা। এক গ্রামে 15 বছরের মেয়ে পুনম তার মায়ের সাথে বাস করত। কয়েক বছর আগে পুনমের বাবা জীবনে বড় কিছু করার লক্ষ্যে গ্রাম ছেড়ে শহরে চলে যায়। শহরে যাওয়ার 1 মাসের মাথায় থেকেই তার খোঁজ খবর আসা বন্ধ হয়ে যায়। সেই থেকে পুনম আর তার মা দুজনে মিলে জীবন চালাতে থাকে। তারা অনেক গরিব ছিল। পুনমের মা রুক্মিণী গ্রামের লোকজনদের অনেক সুন্দর সুন্দর করে জামা কাপড় সেলাই করে দিত, কিন্তু রুক্মিণী তার এই হাতের কাজের খুব সামান্যই পারিশ্রমিক পেত। সেলাইয়ের কাজ করে সে অল্প কিছু টাকাই রোজগার করতে পারত, যা দিয়ে পুনম আর তার মার কোনো রকম দুবেলা দুমুঠো খাবারের জোগাড় হয়ে যেত। মা, গ্রামের অন্যান্য মেয়েদের মতো আমিও কোচিংয়ে পড়তে যেতে চাই। মিতু, লিসা ওরাও কোচিংয়ে পড়ে মা, আমিও ওদের সাথে যেতে চাই। কিন্তু মা রে, আমার কাছে যে এত টাকা নেই যা দিয়ে তোকে আমি কোচিংয়ে পড়াবো। কাপড় সেলাই করে যে কয়টা টাকা রোজগার করি তা দিয়ে কোনো রকম দুজনের দুমুঠো খাবারের জোগাড় করি রে মা। যদি সামান্য কিছু টাকাও আমি এদিক সেদিক করি তাহলে যে না খেয়ে মরতে হবে।
আচ্ছা ঠিক আছে মা, কোনো ব্যাপার না, তুমি কোনো চিন্তা করো না। রুক্মিণীর অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সে পুনমের ভবিষ্যতের জন্য কিছুই জমাতে পারছিল না। সে সারাক্ষণ পুনমের উজ্জ্বল ভবিষ্যতের জন্য টাকা জমানোর কথা চিন্তা করে ঠিকই, কিন্তু টানাটানির সংসারে কোনো কিছুই জমানো সম্ভব হচ্ছে না। এভাবেই দিন পার হতে থাকে। একদিন রাজার সিপাহী ঢোল পিটিয়ে ঘোষণা করতে থাকে, শোনো শোনো শোনো, 1 সপ্তাহ পরে আমাদের প্রিয় রাজকুমারের 18 বছর পূর্ণ হয়ে যাবে। সেই খুশিতে আমাদের মহারাজ সকল গ্রামবাসীকে প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে। সকল গ্রামবাসীদেরকে সেদিন সকাল 8টার মধ্যেই জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছানোর জন্য আদেশ করা হচ্ছে। শোনো শোনো শোনো। এই ঘোষণা শুনে সকল গ্রামবাসীরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। আমার মা আমার জন্য নতুন কোট প্যান্ট নিয়ে এসেছে। আমি তো রাজকুমারের জন্মদিনে ওই কোট প্যান্ট পরেই আসব। আর তুই কি পরবি শিলা? আমি আমি তো সুন্দর একটি ড্রেস পরবো। তবে আমি তো অপেক্ষায় আছি যে রোজ রোজ ছেঁড়া জামা কাপড় সেলাই করে পরে রাজকুমারের অনুষ্ঠানের দিন সে কি পরবে। শিলা, তুমি কি পুনমের কথা বলছো? হ্যাঁ, উনিই তো আমাদের রাজকুমারী, যে কিনা প্রতিদিনই উটপটাং জামা কাপড় সেলাই করে করে পরে। তোরা সময় বাজে কথা বলা বন্ধ কর। আমিও সেদিন আমার মায়ের বানানো খুব সুন্দর লেহেঙ্গা পরে আসব, দেখে নিস তোরা। ও রিয়েলি? সত্যি বলছিস? আমরাও দেখব তুই কি পরিস। এরপর পুনম তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে দেখে যে তার মা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মা, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ রে মা, হীরাকা জাদুকর আমাকে তার বিড়ালের জামা সেলাই করার জন্য ডেকেছে, তাই আমি সেখানেই যাচ্ছি বিড়ালের জামার মাপ নিতে। মা, প্লিজ তুমি সেখানে যেও না, উনি অনেক খারাপ মানুষ। না রে মা, কি বলছিস এসব তুই? হীরাকা জাদুকর অনেক ভালো মানুষ। গ্রামের মানুষ তো শুধুই আজে বাজে কথা ছড়ায় যে ওই জাদুকর কালো শক্তির মন্ত্রতন্ত্র করে বেড়ায়। তুই ওইসব কথায় কান দিস না রে মা। উনিও আমাদের মতোই একজন মানুষ, বরং উনি আমাদের থেকেও অনেক বড় একজন মানুষ, কারণ উনি জাদু শক্তির অধিকারী। কিন্তু তুই এটা বল যে তোর কি হয়েছে, তোর মন খারাপ কেন রে মা, বল আমাকে। মা, তুমি কি আমাকে একটি নতুন লেহেঙ্গা কিনে দেবে মা? কারণ 1 সপ্তাহ পরে রাজকুমারের জন্মদিনের অনুষ্ঠান, আর আমার কাছে কোনো ভালো ড্রেস নেই। সব ছেলে মেয়েরা আমাকে নিয়ে মজা করে মা। নিজের মেয়ের মন রাখার জন্য রুক্মিণী মেয়েকে বলে, হ্যাঁ রে মা, আমি নিশ্চয়ই তোর জন্য নতুন লেহেঙ্গা নিয়ে আসব। এখন আমি যাই রে, না হলে আমার দেরি হয়ে যাবে। পুনম তার মায়ের কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। এরপর রুক্মিণী হীরাকা জাদুকরের বাড়ির দিকে রওনা হয়ে যায়। সেখানে গিয়ে সে জাদুকরের বিড়ালের গায়ের মাপ নিতে শুরু করে। রুক্মিণী বিড়ালের মাপ নিয়ে তাড়াতাড়ি তার ডায়েরিতে লিখতে থাকে, ঠিক আছে জাদুকর ভাই, আমি আপনার বিড়ালের মাপ নিয়ে নিয়েছি। আজ তাহলে আমি আসি। আরে রুক্মিণী বোন, এক্ষুনি চলে যাচ্ছেন? আর একটু সময় বসে যান। গ্রামের লোকজন তো আমার ভয়ে কেউ এদিকে আসেই না। আর আপনি তো আমার বিড়ালের কথা চিন্তা করে আমার বাড়িতে পর্যন্ত এসেছেন। আরে না না জাদুকর ভাই, এরকম কিছুই না। আরে রুক্মিণী বোন, আপনার কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমাকে খুলে বলুন তো আপনার চিন্তার কথা। জাদুকর ভাই, কি আর বলবো কষ্টের কথা। আমার মেয়ে আমার কাছে একটা লেহেঙ্গার জন্য বায়না ধরেছে, কিন্তু আমি করব তো কি করব? আমার কাছে তো কোনো বাড়তি টাকাই নেই যা দিয়ে আমার মেয়েকে সাধারণ একটি লেহেঙ্গা কিনে দিতে পারবো। হীরাকা জাদুকর এই সব কথা শুনে কিছু সময় পরে তাকে বলে, ব্যাস, এই সামান্য বিষয়ে আপনি এত মন খারাপ করে আছেন? আমি এক্ষুনি আপনার পেরেশানি দূর করে দিচ্ছি বোন। আপনি চলুন আমার সাথে। এই কথা বলে হীরাকা জাদুকর রুক্মিণীকে তার বাগানে নিয়ে যায়। তারপর রুক্মিণীকে বলে,
যদি আপনি আমার বিড়ালের জন্য নতুন জামা বানাতে পারেন, তাহলে এর বদলে আমি কি আপনার মেয়ের জন্য সুন্দর একটি লেহেঙ্গা দিতে পারি না? বলুন, আপনি ওর মা, আর তাই আপনি আপনার মেয়ের জন্য নিজের হাতে জাদুর লেহেঙ্গা সেলাই করে দিবেন, ঠিক আছে? কিন্তু জাদুকর ভাই, আমি জাদুর লেহেঙ্গা কিভাবে সেলাই করব? আপনি আসলে কি বলতে চাইছেন, খুলে বলুন তো। রুক্মিণী বোন আমার, এই জাদুর বাগান থেকে আপনার যত ইচ্ছা তত গোলাপ ফুল আপনি তুলে নিতে পারেন, আর এই গোলাপ ফুলগুলো দিয়েই আপনি আপনার মেয়ের জন্য খুব সুন্দর করে একটি লেহেঙ্গা সেলাই করবেন, কেমন? আমার বাগানের গোলাপ ফুল দিয়ে বানানো যে কোনো লেহেঙ্গাই জাদুর লেহেঙ্গা হবে। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ হীরাকা জাদুকর ভাই, অনেক ধন্যবাদ। এরপর রুক্মিণী হীরাকা জাদুকরের বাগান থেকে অনেকগুলো সুন্দর সুন্দর লাল গোলাপ তুলে নিয়ে নেয়, আর বাড়ি ফিরে সেই ফুলগুলো দিয়ে তার মেয়ের জন্য একটি সুন্দর লেহেঙ্গা সেলাই করতে শুরু করে। তারপরে লেহেঙ্গা বানানো হয়ে গেলে সে তার মেয়েকে ডেকে বলে, পুনম, এই নে মা, এই লেহেঙ্গাটা আমি তোর জন্য বানিয়েছি। যদিও তুই যেমনটা চেয়েছিলি ঠিক ততটা সুন্দর না হলেও আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে আমার মেয়ের জন্য আমি একদম পরীদের মতো দেখতে লেহেঙ্গা সেলাই করতে পারি। গোলাপের এই লেহেঙ্গা দেখে পুনম ভীষণ খুশি হয়ে যায়। সে খুশিতে নাচতে শুরু করে। ওয়াও, এই গোলাপের লেহেঙ্গা তো আমার কল্পনার থেকে অনেক বেশি সুন্দর। মা, আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। কিছুদিন পরে পুনম তার মায়ের সেলাই করা গোলাপের লেহেঙ্গা পরে রাজকুমারের জন্মদিনের অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানের সবাই পুনমকে দেখে চোখই সরাতে পারে না। পুনমকে দেখে তার বন্ধুরা তাকে বলে, ওয়াও পুনম, তোর গোলাপের লেহেঙ্গাটা তো খুবই সুন্দর হয়েছে রে। এই অনুষ্ঠানে তোকে সবার থেকে ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ রে, আমি তো তোদের সবাইকে আগেই বলেছিলাম যে আমি আমার মায়ের সেলাই করা লেহেঙ্গা পরে আসব। এই লেহেঙ্গাটা আমার মা আমার জন্য সেলাই করেছে। কত সুন্দর লেহেঙ্গাটা, তাই না বল? হঠাৎ করে প্রাসাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। আরে জলদি করে চলো, রাজকুমারের ঘরে আগুন লেগে গিয়েছে, পা চালাও, এক্ষুনি চলো। আগুনের কথা শুনে প্রাসাদের মধ্যে থাকা সব লোকেরা এদিক সেদিকে দৌড়তে থাকে। তারপর পুনম একা একা বলে, আজ তো রাজকুমারের জন্মদিন, আর আজকের দিনেই রাজকুমার আগুনের মধ্যে আটকা পড়ে গেল। আহারে, সিপাহীরা রাজকুমারের কাছে পৌঁছতে দেরি না করে ফেলে। ইস, যদি আমি কোনোভাবে রাজকুমারকে আগুনের হাত থেকে বাঁচাতে পারতাম। এই কথা বলার সাথে সাথেই পুনমের পা নিজে নিজেই রাজকুমারের ঘরের দিকে চলতে শুরু করে। হাজার চেষ্টা করেও পুনম নিজেকে থামাতে পারছিল না। তারপর সে আগুনের মধ্যে থেকে রাজকুমারকে সহি সালামতে বাঁচিয়ে নিয়ে আসে। পুনমের নিজের উপর বিশ্বাসই হচ্ছিল না যে এই সব কিছু সে কিভাবে করছে। চারদিকে আগুন ছড়িয়ে থাকা সত্ত্বেও পুনম আর রাজকুমারের গায়ে আগুনের বিন্দুমাত্র আঁচও লাগেনি। দূর থেকে দাঁড়িয়ে এই সব কিছু পুনমের মাও দেখছিল। সে বুঝতে পেরেছিল যে জাদুর লেহেঙ্গা তার কামাল দেখানো শুরু করে দিয়েছে। এত সাহসিকতা নিয়ে পুনম রাজকুমারকে বাঁচিয়েছে, যা দেখে মহারানীও পুনমের উপর ভীষণ খুশি হয়েছে। আরে বাহ বাহ মেয়ে, এত সাহসী মেয়ের স্থান তো আমার রাজপ্রাসাদের রাজকুমারীর জায়গায় হওয়া উচিত। আজ তুমি অত্যন্ত সাহসিকতার সাথে আমার রাজ পরিবারের একমাত্র সোনার প্রদীপকে নিভে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছো। আর তাই আজ আমি প্রাসাদের সবার সামনে ঘোষণা করছি, যখন পুনম আর রাজকুমার বিবাহের যোগ্য হয়ে যাবে তখন তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। ততদিন পর্যন্ত পুনম আর তার মা আমাদের রাজমহলেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ মহারানী, আপনি আমাদেরকে এতটা সম্মান দিয়েছেন। এটা তো তোমারই প্রাপ্য পুনম, তুমি অনেক সাহসী আর উদার মনের মানুষ। আমাদের মহলে তোমার মতোই একজন সাহসী রানীর প্রয়োজন। এই সব কিছু দেখে পুনমের মায়ের চোখে পানি চলে আসে, কারণ তার মা সারা জীবনেও কখনো রাজকীয় জীবনযাপনের স্বপ্ন পর্যন্ত দেখেনি। এরপর দুই মা মেয়ে খুশি খুশি রাজপ্রাসাদে তাদের জীবন কাটাতে থাকে।
কিছু বছর পরে যখন রাজকুমার আর পুনম বিবাহের যোগ্য হয়ে যায়, তখন অনেক ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দেওয়া হয়। আর এভাবেই গোলাপের জাদুর লেহেঙ্গার সাহায্যে পুনম আর তার মায়ের জীবন পুরোপুরি বদলে যায়। আর পুনমও রাজকুমারী হয়ে রাজকুমারের সাথে সুখে শান্তিতে জীবন পার করতে থাকে। অনেক সময় আগের কথা। এক গ্রামে মালতী নামের এক মহিলা তার স্বামী প্রীতম আর তার 5 বছরের মেয়ে টিনাকে নিয়ে বাস করত। তাদের জীবনে কোনো কিছুর অভাব ছিল না। অনেক বছর পরে তাদের গ্রামে বেশ বড় মেলার আয়োজন করা হয়। তখন টিনা তার মা মালতীকে বলে, মা, তুমি কি জানো আজ আমাদের গ্রামে অনেক বড় মেলা বসেছে। মা, আমিও মেলায় যেতে চাই। তুমি আমাকে সেই মেলায় নিয়ে চলো না মা। হ্যাঁ হ্যাঁ, কেন নয় আমার লক্ষ্মী সোনা মানিক, আমি তোকে নিয়ে যাব। তুই জলদি করে তৈরি হয়ে নে মা। মায়ের কথা শুনে টিনা অনেক খুশি হয়ে যায়। তারপর বিকেলবেলা মালতী তার পরিবারের সবাইকে নিয়ে মেলায় ঘুরতে যায়। মেলায় গিয়ে তারা অনেক মজা করে। মেলায় ঘোরাঘুরি করে তারা যখন বাড়িতে ফিরে আসছিল, তখন হঠাৎ করে রাস্তায় তারা একটি বাচ্চা মেয়েকে দেখতে পায়। মেয়েটি ভীষণ কান্না করছিল। মেয়েটি টিনার বয়সী ছিল। তখন মালতী মেয়েটির কাছে যায় আর তাকে বলে, আরে মেয়ে, কে তুমি? এই এত বড় মেলায় তুমি একা একা কি করছো? তোমার মা বাবা কোথায়? আন্টি, আন্টি, আমার নাম সেমন্তী। আর আমার মা বাবা তো সেই কবেই আমাকে এই দুনিয়াতে একা রেখে চলে গিয়েছে। আমি তো এখানে আমার মামা মামির সাথে এসেছিলাম, কিন্তু হয়তো তারাও আমাকে রেখে চলে গিয়েছে। এখন আমি কোথায় যাব আন্টি? এই দুনিয়াতে আমার আর কেউ নেই। তখন মালতী মনে মনে বলতে থাকে, আহারে, এই মাসুম বাচ্চাটার দুনিয়াতে কেউ নেই। এই বাচ্চাটি এখন একা একা কিভাবে থাকবে? আর আমি বা কিভাবে এই বাচ্চাটিকে একা ছেড়ে দিব? আমাকে বাচ্চাটিকে সাথে করে নিয়ে যেতে হবে। শোনো মেয়ে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি আছি তো। আজ থেকে আমি তোমার মা। এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে। এই কথা বলে মালতী সেমন্তীকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। কিন্তু মালতীর মেয়ে টিনা সেমন্তীকে তাদের বাড়িতে নিয়ে আসায় একটুও খুশি ছিল না। কারণ একে তো সেমন্তী দেখতে শ্যামলা ছিল, তার উপর সে অনাথ ছিল। আর এই কারণে টিনা সেমন্তীকে একদম সহ্য করতে পারে না। অন্যদিকে মালতী টিনা আর সেমন্তীর মধ্যে কোনো ভেদাভেদ করে না। এভাবেই সময় পার হতে থাকে। আর কয়েক বছর পরে সেমন্তী আর টিনা দুইজনই বড় হয়ে যায়। সেমন্তী টিনাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু টিনা সেমন্তীকে একদমই পছন্দ করত না। একদিন মালতী টিনা আর সেমন্তীর ঘরে যায় আর তাদেরকে বলে, আরে টিনা, সেমন্তী, তোরা জানিস কাল তোদের বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ের জন্মদিনের পার্টি। তারা আমাদেরকে পুরো পরিবার সহ ইনভাইট করেছে। আমি ভাবছিলাম তোদের দুজনের জন্য শপিং করে নিয়ে আসব। তো বল, কাল পার্টিতে পরার জন্য আমি তোদের দুজনের জন্য কি নিয়ে আসব? কোনো জিন্স টপস নাকি কোনো গাউন নিয়ে আসব? সেমন্তী, মা বল, তোর কি চাই? আরে মা, তুমিও না, কাকে কি বলছো? এই কালো কাকের উপর তো কোনো ড্রেসই মানাবে না। এই কারণে তুমি একটা কাজ করতে পারো, এই কালো কাকের জন্য একটা সাদা রঙের ড্রেস নিয়ে আসো। অন্তত ওই সাদা রঙের চেহারাটা তো দেখা যাবে। চুপ কর টিনা, তুই এইসব কি বলছিস? মনে হচ্ছে দিন দিন তোর বেয়াদবি বেড়েই চলেছে। কোনো কিছু বলার আগে একবারও চিন্তা ভাবনা করে বলিস না তুই। আর একটা কথা মাথায় রাখিস, সেমন্তী তোর বোন, এই কারণে ওকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভেবে নিবি, বলে দিলাম। কারণ তোর এইসব কথায় ওই বেচারির মন খারাপ হয়। ও কোনো কিছু বলে না, তার মানে এটা না যে ওকে নিয়ে তুই যা তা কথা বলবি। আমার কথা কান খুলে শুনে রাখ। তুই যেমন আমার মেয়ে, তেমনি সেমন্তীও আমার মেয়ে। আর তাই ও আমাদের সাথে পার্টিতে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, কেন নয়? এই কালো কাকের জন্য তো এই বাড়িতে আমার কথার কোনো মূল্যই নেই। কারণ ওই তো তোমাদের আসল মেয়ে, আমি তো সৎ মেয়ে, তাই না? সব সময় ওর জন্য তুমি আমাকে বকাঝকা করতে থাকো। তোমার সাথে সাথে বাবাও সারাক্ষণ ওর গুণগান গাইতে থাকে। ওকে ছাড়া তো তোমাদের চোখে আর কিছুই দেখতে পাও না।
এই কথা বলে টিনা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে যায়। অপরদিকে মালতীও মেয়েদের জন্য শপিং করতে মার্কেটে চলে যায়। আর যখন মার্কেট থেকে শপিং করে বাড়ি ফিরে আসতে নেয়, তখনই রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে তার পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। এই কারণে মালতী ঠিকমতো হাঁটাচলাও করতে পারছিল না। তাই সে তার মেয়েদেরকে ডেকে বলে, টিনা, সেমন্তী, আমার কথা শোন, আমার পায়ে তো ভীষণ ব্যথা, তাই আমি পার্টিতে যেতে পারবো না। তাই তোরা দুজনই পার্টিতে চলে যা, কারণ আমাদের বাড়িতে থেকে যদি কেউই না যায় তাহলে তোর বাবার বন্ধু ভীষণ কষ্ট পাবে। তাদের মায়ের কথা শুনে তারা দুজনে বিকেলে সুন্দর করে রেডি হয়ে পার্টিতে চলে যায়। পার্টিতে এক মহিলা টিনাকে বলে, আরে টিনা, তোমার মায়ের কি অবস্থা এখন? আমি শুনেছি ওনার পা মচকে গিয়েছে। টিনা, তোমাকে কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তোমার সাথে এই মেয়েটা কে? ও কি তোমাদের বাড়িতে কাজ করে? আরে টিনা, এইসব পার্টিতে কাজের লোকদের কেউ নিয়ে আসে না। দেখো, ওকে নিয়ে আসাতে পুরো পার্টির মহলটাই কেমন যেন ফিকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আন্টি, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। শোন সেমন্তী, এখানে কেউ তোকে যদি কিছু জিজ্ঞেস করে তাহলে তুই এটাই বলবি যে তুই আমাদের বাড়িতে কাজ করিস। আর তা না হলে তোর জন্য আমাদের পরিবারের সবাইকে অপমানিত হতে হবে। তোর কারণে আমাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে মজা করবে, তাই তুই একদম মুখ বন্ধ রাখবি, বুঝলি? টিনার এই কথা শুনে সেমন্তী মন খারাপ করে পার্টি থেকে বাইরে চলে যায়। আর বাইরের একটি বেঞ্চে বসে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, আমি কি ভুল করেছিলাম যার কারণে তুমি আমাকে এভাবে শাস্তি দিচ্ছ? কেন আমার গায়ের রং কালো রঙের? সবাই আমাকে নিয়ে কত মজা করে, অন্যদের পাশাপাশি আমার বোনও আমাকে নিয়ে মজা করে। আজ যদি মালতী মা না থাকতো তাহলে যে আমার কি হতো জানি না। এই কথা বলে সেমন্তী আবারও কাঁদতে থাকে। কিছু সময় পরে টিনা পার্টি এনজয় করে বাইরে আসে। তারপর তারা দুই বোন বাড়ির দিকে যেতে থাকে। বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় তারা একটি আহত পাখিকে দেখতে পায়। পাখিটি ভীষণ আঘাত পেয়েছিল। পাখিটি তাদের দুজনকে বলে, শোনো, তোমরা প্লিজ আমাকে একটু সাহায্য করো। আমার পাখাগুলোতে আঘাত লেগেছে, তাই আমি উড়তে পারছি না, আর আমাকে আমার বাচ্চাদের কাছেও যেতে হবে। তোমরা আমাকে একটু সাহায্য করো, প্লিজ, একটু সাহায্য করো। আরে এই পাখির কি মাথা ঠিক আছে নাকি? আরে পাখি, তোমাকে সুস্থ করতে গিয়ে আমি আমার এই নতুন ড্রেস কোনোভাবেই নষ্ট করব না, কখনোই না। আরে টিনা, তুমি এসব কি বলছো? এই অবুঝ পাখিটিকে এভাবে আহত অবস্থায় রেখে আমরা কিভাবে যেতে পারি? আমাদের এই পাখিটাকে সাহায্য করা উচিত। এই কথা বলে সেমন্তী ওই পাখিটাকে সাহায্য করে। পাখিটার পাখায় জৈবুটি দিয়ে লেপ লাগিয়ে পট্টি বেঁধে দেয়। ফলে পাখিটি আস্তে আস্তে উড়তে শুরু করে। কিন্তু সেই সময় পাখিটি একটি সুন্দর পরীতে বদলে যায়, যা দেখে টিনা আর সেমন্তী দুজনেই অবাক হয়ে যায়। সেমন্তী, তুমি খুব ভালো মেয়ে, বিনা স্বার্থেই তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। এই নাও, এগুলো জাদুর স্বর্ণ আর রূপার গাউন। এই গাউনগুলো থেকে এই রূপার গাউনটি তোমার মনের সকল ইচ্ছা পূরণ করবে, আর এই স্বর্ণের গাউনটি তোমার সকল সমস্যা দূর করে দিবে। পরীর কথা শুনে সেমন্তী অনেক খুশি হয়ে যায়। অপরদিকে সেখানে দাঁড়িয়ে থাকা টিনা এই সব কিছু দেখে সেমন্তীকে আরো বেশি ঘৃণা করতে থাকে। সেমন্তী গাউনগুলো বাড়িতে নিয়ে এসে রূপার গাউনটি পরে নেয়। সাথে সাথে তার গায়ের রং দুধের মতো ফর্সা হয়ে যায়, আর সে সবার থেকে সুন্দরী হয়ে যায়। নিজের গায়ের এই ফর্সা রং দেখে সেমন্তী ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু টিনা এই সব কিছু দেখে হিংসায় জ্বলে পুড়ে যায়। সে সেমন্তীর রূপার গাউনটি চুরি করে আরো বেশি সুন্দরী হওয়ার ফন্দি করতে থাকে। তারপর রাতের বেলা সে সেমন্তীর ঘর থেকে রূপোর গাউন চুরি করে নেয়। রূপোর গাউনটি চুরি করে পরার পরে তার গায়ের রং ভীষণ কালো আর কুৎসিত হয়ে যায়। একেই বলে অতি লোভে তাতে নষ্ট। তাই বন্ধুরা, আপনারা লোভ করবেন না,
আর মানুষকে ভালোবাসবেন।